এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সঞ্জীব। সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন কিন্তু যে এক্সপ্রেস অনলাইন কিন্তু অবশ্যই এক্সপ্রেস নিউজের পর্দায় আসে। আমরা আবার চলে এসেছি দিনের বাছাই করা কিছু খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত এই সন্ধ্যায় আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। আপনাকে অনেক অনেক স্বাগত। এবং অবশ্যই আমাদের সাথে থাকেন আমাদের প্রিয় প্রতিনিধি, অবশ্যই আমাদের সাথে থাকেন এবং আমাদের সাথে অবশ্যই কিছু বিশেষ বাছাই করা কিছু প্রতিবেদন অবশ্যই আমাদের সাথে থাকে। আমরা সরাসরি চোখ রাখবো কাটোয়ার দিকে। প্রথমে একটু কাটোয়ার দিকে চোখ রাখা যাক। কাটোয়া মহকুমা হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা বর্তমানের হাল হকিকত খতিয়ে দেখা হচ্ছে এবং সরজনে পরিদর্শন করলেন মহকুমা প্রশাসনের 4টি দপ্তরের আধিকারিকরা। এই বিষয়ে প্রথমে একটু সরাসরি বিপ্লবের কাছে যাব। দপ্তরের আধিকারিকরা গিয়ে সেখানের পরিস্থিতি কি সেটা কিন্তু খতিয়ে দেখছে। কি বলবেন বিপ্লব এই বিষয়ে আপনি আজকে? দেখো, আজকে যেটা করলেন আর কি, সেটা আমি বলবো এটা করা উচিত। কারণ আজকে যেটা দেখলো যে শুধু তোমার কাটোয়া হাসপাতাল নয়, কাটোয়া মহকুমা যে হাসপাতাল, সেই হাসপাতালে আধিকারিকরা গেছিলেন, প্রশাসনিক আধিকারিকরা। সেখানে পুলিশ ছিল, বিভিন্ন দপ্তরের লোক ছিল। কিন্তু এইটা একটা খুব ভালো তোমার দিক বলবো, সেটা হচ্ছে এই কারণে যে প্রত্যেকটা হসপিটালে দেখবে তোমার মানে ফায়ার যে অগ্নি নির্বাপক যে যন্ত্র, অগ্নি নির্বাপক আগুন নিবারণের যে ব্যবস্থা, হ্যাঁ একদম, এটা কিন্তু অত্যাধুনিক প্রক্রিয়া লাগানো রয়েছে সারা হাসপাতালের নিরাপত্তার ক্ষেত্রে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই হাসপাতাল চত্বরে কখন আগুন লাগবে সে তো বলে কয়ে লাগবে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু সেই সময় দুর্ঘটনা ঘটলে কিভাবে আগুন নেভাবে তার কিন্তু একটা টিম থাকা দরকার। একদমই, প্রত্যেক হসপিটালে এরকম একটা টিম থাকা দরকার। কিন্তু বেশিরভাগ হসপিটালে তুমি দেখবে যে ফায়ার ডিপার্টমেন্ট বা ফায়ার ট্রেনিং প্রাপ্ত কোনো লোক সেখানে নিয়োগ নেই। একদমই। আমরা তবে আপনাকে প্রথমে বলতে চাই যে বড় বড় কমপ্লেক্স, হোটেল এবং শপিং মল এবং হসপিটাল সহ এরকম দেখেছি অনেক রকমের যেই আপনি বলছেন যেই অগ্নি নির্বাপক বা যেই ব্যবস্থাপনা বা যেই জিনিসগুলো সেখানে লেগে থাকে, সেগুলো থাকার সত্ত্বেও কিন্তু অনেক টাইমে অগ্নিকে বা অগ্নিবীণাকে বা তোমাকে বলি সবচেয়ে বড়, তুমি একটা বড় কথা হচ্ছে যে আজকে যখন আধিকারিকরা হাসপাতালে গেলেন, শুধু হাসপাতালে গেলেন, ওখানকার বিভিন্ন বেসরকারি নার্সিংহোমগুলোতেও গিয়েছিল ব্যবসায়িক জাহুল, যেখানে গিয়ে তাদের অনেকগুলো মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। কোথাও হ্যাঁ যন্ত্রপাতি আছে, তুমি ভালো করে দেখবে, আমি আপনাদেরকেও বলছি, আপনারা এই অনুষ্ঠানের মধ্যে থেকে আপনাদের মতামত জানাতে পারেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ধরুন কলকাতা, কেন কলকাতা শহরতলি এলাকায়, দুর্গাপুর বলুন, আসানসোল বলুন, বর্ধমান বলুন, চিত্তরঞ্জন বলুন, বিভিন্ন জায়গায় এখন না বহুতল আবাসন তৈরি হচ্ছে। আর এই বহুতল আবাসনের কতগুলো নিয়ম আছে। একটা হচ্ছে এন্ট্রি গেট, একটা হচ্ছে এক্সিট গেট থাকা দরকার যে কোনো বিল্ডিংয়ের, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা থাকে না। এবার কমন যে প্যাসেজটা থাকে, যদি কোনো কারণে সেই জায়গাটা আগুন লেগে যায় তাহলে পুরো বিল্ডিংয়ের মানুষ কিন্তু ক্লপস হয়ে যাবে, তারপর বিকল্প নামার কোনো রাস্তা নেই। এটা ফায়ার ব্রিগেডের থেকে কিন্তু এটা নিষেধাজ্ঞা করা আছে। 2 নম্বর হচ্ছে এইরকম যদি প্রক্রিয়া হয় তাহলে সেইখানে কিন্তু ফায়ার সিস্টেম রাখা উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই সব নেই। আর যার ফলে কি একটা আগুন লাগলে, বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যখন বহুতলগুলোতে আগুন লাগে তখন বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ে, কারণ নিচের তলায় আগুন লাগলে উপর তলা ধোয়া ভর্তি হয়ে যায়, তবে সিঁড়ি দিয়ে নামতে। এইখানে আজকে কাটোয়ায় যেটা হলো এটা হওয়ার দরকার আছে। কারণ প্রশাসনিক আধিকারিকরা যখন এই দপ্তরে যান, অদ্ভুত তাদের
মানে পরিকাঠামো আছে, কিন্তু সেটাকে দেখভাল করা, সেটা কিভাবে ব্যবহার করতে হবে, সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানে না। বলছেন এই লকটা খুলবেন, এই লকটা খুলবেন, এইটা চাপবেন, এত সহজ নয় দাদা। আপনি যেভাবে বলে দিলেন আর সাথে সাথে ওই লোকটা আপনাকে দিলে আপনি পারবেন না, কারণ কখনোই ওইভাবে আগুন নেভানো যায় না। আগুন নেভানো, আমার মনে হয় এত কথা না বলে আমরা আগে প্রতিবেদনটা দেখি, তাহলে মানুষের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। একদমই। তারপরে বিষয়টা নিয়ে আরো আলোচনা করব। একদমই। এই কাটোয়ার মহকুমা হাসপাতালের এই অগ্নি নির্বাপক ব্যবস্থার বর্তমানের হাল হকিকত একবার দেখে নিয়ে চলুন প্রতিবেদনটা, তারপরে বিস্তারিত আলোচনায় হবে, আসবো। বুধবার কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রির নেতৃত্বে বিদ্যুৎ দপ্তর, পূর্ত দপ্তর ও দমকল দপ্তরের আধিকারিকদের একটি দল এই সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিদর্শন চালায়। কাটোয়া মহকুমা হাসপাতালের অগ্নি নিবারক ব্যবস্থার বর্তমান হাল হকিকত খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শন করলেন। এদিন পরিদর্শক দল হাসপাতালে রান্নাঘর, অক্সিজেনের গোডাউন, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। হাসপাতালের আপৎকালীন অগ্নি নির্বাপক ব্যবস্থায় ব্যবহৃত ফায়ার এক্সিটিংগুলি, বিশেষ করে সিলিন্ডার এবং স্বয়ংক্রিয় জলের পাইপলাইনগুলি পরীক্ষা করে সামগ্রিকভাবে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় হাসপাতালে একাধিক এমার্জেন্সি এক্সিটের দরজায় লাগানো তালাগুলির অবস্থা খারাপ বলে নজরে আসে, যা নিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। খুললো না তো। হ্যাঁ, কিচেন আউটলেটে কিচেনে এক্সটিংগুইশার ছিল, কিচেনের যে লকটা দীর্ঘদিন ধরে আউটলেটে ওটা রেগুলার বেসিসে ওটা আমরা, যেহেতু কিচেনটা আমরা থার্ড পার্টি পিপি মডেলে আছে, আমরা ওটা সুপারভিশন করে যিনি ভেন্ডার আছেন তাদেরকে এটা বলে দেবো যে ওখানে লকটা ডেলি বেসিসে খোলার জন্য। এদিন হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি প্রশাসনের ওই দল শহরের বিভিন্ন বেসরকারি নার্সিংহোম, বাজার ও শপিং মলগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থার খতিয়ে দেখেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কাটোয়ার এই হাসপাতাল আনাচে কানাচে আমরা দেখলাম সেখানে কিভাবে খতিয়ে দেখা হচ্ছে বিষয়গুলি, প্রত্যেকটা জিনিস সেখান দিয়ে আমরা দেখলাম যে সেখানে একটা দেখলাম মেশিন রাখা আছে, সেই মেশিন খতিয়ে দেখা হচ্ছে, তালা খোলা থেকে শুরু করে বিভিন্ন কিছু পরপর আমরা দেখতে থাকলাম। সরাসরি বিপ্লবদার কাছে একবারে বিষয়ে কাটোয়ার এই হাসপাতালে বিপ্লবদা আমরা দেখলাম সেখান দিয়ে মানুষ উঠছেন এবং সেখানকার আধিকারিক, মানে এই প্রশাসনের আধিকারিকরা উঠছেন, দেখছেন পরিস্থিতি, কি বলবেন এই বিষয়ে? দেখো, সবচেয়ে বড় কথা, আজকে তারা কিচেনে গেলেন। প্রথমেই কিচেনে গিয়ে যে ছবিটা দেখলে এটা অপরিষ্কার। কিচেনের আমাদের খাবার সাধারণত ঢেকে রাখা, সেখানে কাজ হচ্ছে, মানে আধিকারিকরা বলছে খাবারটা ঢেকে রাখুন, এখান থেকে সরান, কারণ সেখানে একটি বক্স করা আছে, যে বক্সের মধ্যে একটি চাবি থাকে, চাবিটা বার করে ফায়ারের এক্সটেনশনটা খুলতে হয়। কারণ এই চাবিটা কারুর ডয়ারে থাকলো, সেই চাবিটা খোঁজার দরকার পড়ে। চাবিটার জন্য একটা নির্দিষ্ট বক্স থাকে, তার মধ্যে চাবিটা থাকে, সেখান থেকে চাবিটা বার করে ওটা খোলা হয়। মজার বিষয় হচ্ছে যে আরও একটা বিষয় খুব হাসি পেল, সেটা যে একটা তালা খুলতেই পারলেন না আধিকারিকরা, বললো তেল দাও, ওর মধ্যে এ দাও, এটা দিয়ে রলো, আরেকবার ঘরো। আসলে যে জিনিসটা দীর্ঘদিন ব্যবহার হয়নি, সেই জন্য যেখান থেকে, যেমন বলছিলাম না তোমাকে, যে একটা সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা থাকে, আরেকটা এক্সিট রাস্তা থাকে, তাহলে যদি এ পাশটা আগুন লাগে ও পাশ থেকে মানুষ বেরোবে, সেই যে জায়গা, সেই তালা চাবিটা খুলতে পারছেন না। মানে সেই তালাটা ঠিক কত পুরনো হয়ে পড়ে আছে এবং সেটা অব্যবহৃত, মানে এখন যে ছবিটা দেখছে এটা হচ্ছে একটা ডিজিটাল ছবি, ডিজিটাল সেট আপ হচ্ছে। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্লোরে তোমার সিস্টেম লাগানো আছে, অ্যালার্ম সিস্টেম করা আছে। ধরো 3 তলায় আগুন লাগলো, এটা প্রথম এই ডিজিটাল মেশিনের দ্বারা এই অ্যালার্ম বেজে উঠবে, এখানে নির্দিষ্ট জানিয়ে যাবে যে 3 তলায় ওখানে এত নম্বরের জায়গায় আগুন লেগেছে, যদি সিস্টেমটা ঠিকঠাক থাকে। এবার ব্যাপারটা যে বিষয়টা হচ্ছে এগুলোর ভীষণভাবে এগুলো কিন্তু মানে দেখাশোনা নিয়মিত দেখা, যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট ক্ষেত্রে দেখা যায় যে এগুলো মকটেল হয়, অর্থাৎ নকল একবার করে এরকম চেষ্টা হয়, ট্রাই হয়। মানুষের সামনে আগুন লাগলে কি করবে, দৌড়ে গিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা, পাইপলাইনগুলো দেখা ঠিক মতো, কারণ দীর্ঘদিন ব্যবহার না হলে পাইপলাইনের মধ্যে পাঁকের মতো ময়লা জমে থাকে, তখন কি আগুন বেরোবার মানে জল বেরোবার সময় হোস পাইপগুলো থেকে ঠিকমতো জল বেরোতে পারে না, সেখানে একটা সমস্যা তৈরি হয়েছে। আমাদের সঙ্গে মনে হয় শঙ্কু রয়েছে জেলা থেকে। শঙ্কু, শুনতে পাচ্ছ?
একদম একটা খুব গুরুত্বপূর্ণ খবর আজকে তোমার হাত থেকে পাওয়া গেছে, সেটা যে এই যে অগ্নি নির্বাপক যন্ত্র মানে তারা হাসপাতালগুলিতে ঠিকঠাক আছে কিনা তার পর্যবেক্ষণে তো ভয়ঙ্কর ছবি উঠে আসলো গো, কি বলবে তুমি? হ্যাঁ দেখো, এক কথায় দুর্ঘটনা এড়াতে কিন্তু এরকম একটি পরিদর্শক দল গোটা হাসপাতাল চত্বরে তাদের যে পরিদর্শন সেটা চালায়। তো এখানে উপস্থিত ছিল কাটোয়ার এসডিও কাশীনাথ মিস্ত্রি, বিদ্যুৎ দপ্তর, পূর্ত দপ্তর এবং দমকলের কিছু আধিকারিকরা। এই দল কিন্তু গোটা কাটোয়া হাসপাতাল ছাড়াও আরো বাইরে বেসরকারি নার্সিংহোমগুলিতেও কিন্তু তারা এরকম প্রদর্শন চালায়। এবং আমরা যেটা সব থেকে বড় কথা জানতে পারছি যে কাটোয়া যে মহকুমা হাসপাতাল তার সেখানে যে রান্নাঘর, অক্সিজেনের গোডাউন, জরুরি বিভাগ এগুলো কিন্তু ঘুরে গেছেন আধিকারিকরা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে দেখলাম একটি তালা খুলতে পারছেন না, তারা এক্সিট ডোরের একটি তালা খুলতে পারছেন না। তারা শাটার খোলার সময় দেখছে সেইখানে জ্যাম হয়ে রয়েছে। মানে একটা অব্যবস্থা তো ছিল, দীর্ঘদিন ব্যবহার না হওয়ার তো একটা বড় কারণ ছিল। কিন্তু এই তো নয় যে তোমার কখন আগুন লাগবে সেটা বলে কয়ে আসবে, সুতরাং এগুলোকে তো রেডি রাখতে হবে। হ্যাঁ দেখো, আমাদের সুপার যেটা জানিয়েছেন এই বিষয় নিয়ে যখন পরিদর্শন করা হলো যে একটি দরজায় তালা লাগানো অবস্থায় খারাপ বলে যেটা বোঝা যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের সুপার কাটোয়া মহকুমা হাসপাতাল সুপার যেটা জানিয়েছেন যে হ্যাঁ বিষয়টি দেখা হচ্ছে এবং যেহেতু একটি অন্য বিষয় নিয়ে পরে খাবারের বিষয়, তো সেই কারণে আরো গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে বলেও তিনি কিন্তু জানিয়েছেন। এছাড়াও নিয়ম মেনে মক ড্রিল করা হবে বলেও তিনি জানিয়েছেন। তোমার মনে হয় না এই সমস্ত জায়গায়, বিশেষ করে যেখানে মানুষের ভিড় বেশি, সেই জায়গাগুলোতে যেখানে সবচেয়ে বেশি মানুষ পরিষেবা নিতে আসে, সেই জায়গাগুলিতে নিরাপত্তার খাতিরে মনে হয় নিয়মিত এই জায়গাগুলোকে পরিচর্যা করা উচিত, মানে এই জায়গাগুলোকে দেখাশোনা করা উচিত, পর্যবেক্ষণ করা হয় উচিত বলে মনে হয় না? এবার তো এই ছবি তো পরিষ্কার হচ্ছে এনারা বহুদিন বাদে এলেন, যার জন্য এই তালাটা বহুদিন বাদে চেষ্টা করেও খুলতে পারা গেল না। কি বলবে তুমি? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ দেখো, ঠিকই বলেছো তুমি যে তালা খুললো না বিষয়টা নিয়ে খুবই সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু দেখো, দীর্ঘদিন যেহেতু রান্নাঘরের সেই কারণে পর্যন্ত অনেকদিন ব্যবহার করা হয়নি ওই তালাটা, সেই কারণের জন্য আজকে যে তালা জ্যাম হয়ে গেছে বা খোলা যায়নি, সেই বিষয় নিয়েও কিন্তু ওই তালাগুলিকে পুরোপুরি পরিবর্তন করা হবে বলেও জানিয়েছেন। একদম, তুমি যদি বলো তোমার পাওয়া ছবিতে আমরা দেখেছি যেখানে কি রাখার বক্স, সেই কি রাখার বক্সটিও অত্যন্ত খারাপ অবস্থায় ছিল, যেটাকে ভেঙে রিপেয়ার করার ব্যাপার ছিল। আমি যে ছবিগুলো দেখেছি তোমাকে এক এক করে বলছি। এই যে ভয়ঙ্কর ছবি, মানে আমার বলার বক্তব্য হচ্ছে আজ যে পর্যবেক্ষণ হলো আজকে এটা ধরা পড়লো, কিন্তু যদি আগুন লেগে যেত সেই ক্ষেত্রে তো বিপদের সম্ভাবনা ছিল, এটা কি অস্বীকার করা যায়? না দেখো, ঠিকই যে কোনো মুহূর্তে কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটতে পারতো। তার আগেই কিন্তু যাতে এই দুর্ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু আজকে যেটা জানতে পারছি যে কাটোয়া মহকুমা হাসপাতালে যে আধিকারিকের দল তারা কিন্তু পরিদর্শন চালিয়েছে বলে। বেসরকারি, তুমি তো সরকারি হাসপাতালে আমরা জানি সেখানে, তোমার কি মনে হয় সরকারি হাসপাতালে অগ্নি নির্বাপক মানে এই আগুন নেভানোর জন্য ট্রেন্ড কোনো বেসরকারি লোক আছে, এখানে কর্মী আছে? দেখো, আমাদের যে কাটোয়া হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু সিকিউরিটি থাকে এবং এই যে বিষয়গুলি যেগুলি গুরুত্বপূর্ণ যে বিষয়, যেমন এই সিলিন্ডার, তারপরে তোমার জলের পাইপ লাইনের বিষয়গুলি, ফায়ার যে বিষয়গুলি, এগুলি দেখার জন্য কিন্তু লোক রাখা আছে বা তারা কিন্তু নিয়মিত মন্দির করে বলে জানাচ্ছে। তবে কতটা করে সেই বিষয় নিয়ে কিন্তু একদম, প্রশ্নটা হচ্ছে কতটা করে। প্রশাসনিক কর্তা ব্যক্তিরা বলছেন যে এগুলো মাঝে মাঝে মকড্রিল হয়, কিন্তু সেই ছবি আজকে আমাদের কাছে ধরা পড়েনি। কিন্তু আমাদের কাছে যে ছবি ধরা পড়েছে সেটা অত্যন্ত খারাপ। বেসরকারি নার্সিংহোমগুলোতেও তারা গিয়েছিলেন, সেক্ষেত্রে কি ছবিটা একই রকম ধরা পড়লো? দেখো, আজকে যে হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি যে প্রশাসনের দল যে শহরে যে বেসরকারি নার্সিংহোম বা শপিং মলগুলিতেও কিন্তু এরকম পরিদর্শনে বেরোয়, সেখান থেকে কিন্তু অসন্তোষের কিছু খবর পাওয়া যায়নি। অসংখ্য ধন্যবাদ। একদম সঞ্জীব, তোমাকে একটা কথা বলছি। দেখো, আজকে আমরা এমন একটা বিষয় গুরুত্বপূর্ণ আপনাদেরকেও জানিয়ে রাখি, আপনারা আপনাদের প্রয়োজনে
কখনো কখনো একদম পরিষ্কার বলছি, কখনো কখনো আপনাদের প্রয়োজনে আপনারা শপিং মলে যান, কখনো খুঁজে দেখেছেন সেখানে ফায়ার এক্সটেনশনের যন্ত্রপাতিগুলো কোথায় আছে? হ্যাঁ, আপনাদের বলে দিই, যখন এগুলো রেজিস্ট্রেশন হয় না, সেই সময় সাজিয়ে নিয়ে এসে কর্তা ব্যক্তিদের দেখানো হয়। কারণ সব সময় প্রত্যেকটা ফ্লোরে একটা করে ডিজাইন ম্যাপ রাখা উচিত, ইন এবং আউট। এটা কিন্তু মানে আমরা বিগত দিনের ইতিহাস থেকে দেখেছি। আমরা রেডিমেড সেন্টারের মতো একটা বড় কাপড়ের দোকানে আগুন লাগতে দেখেছি, সেখানে দগ্ধ হয়ে মানুষকে মরতে দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে আমরা প্রত্যেকটা, আপনি যেখানেই যাচ্ছেন, হাসপাতালের ক্ষেত্রেও একটা ম্যাপ সামনে রাখা উচিত, তার এন্ট্রি কোথায় হচ্ছে, এক্সিট কিভাবে হচ্ছে। কিন্তু আমরা কেউ এগুলো দেখি না, দেখার প্রয়োজন মনে করি না। আর সবচেয়ে বড় কথা, এমন একটা সময়ের মধ্যে আমরা আছি যেখানে খুব সহজে সব কিছু বিক্রি হয়। আপনি বলছেন কি বিক্রি হয়? না, আমি বিক্রির কথা এটাই বলছি যে এখানে বিক্রি হয় হচ্ছে ঈমান। অর্থাৎ যেগুলো প্রয়োজন আছে, যে জিনিসগুলোর প্রয়োজন আছে, সেই জিনিসগুলো না থাকলে চুক্তির ভিত্তিতে বিক্রি হয়ে যায়, অর্থাৎ সবটাই মাপ করে দেওয়া হয়। কিন্তু এমনটা তো হওয়া উচিত না। তবু আপনাদের বলি, আপনারা সাধারণ মানুষ যে কোনো শপিং মলে যান, হসপিটালে যান, সেখানকার নির্দিষ্ট করে এই ফায়ারের কর্মী রাখা আছে কিনা জানুন। কারণ প্রচুর ছেলে মেয়ে এই ফায়ার নিয়ে পড়াশোনা করে বসে আছে, হয়তো সরকারিভাবে চাকরি পায়নি, কিন্তু বেসরকারি জায়গায় তো কাজের সুযোগ থাকে। দুটো পাইপ লাইন করে দুটো ইকুইপমেন্ট লাগিয়ে দিলাম, তাতেই কিন্তু হবে না। কারণ এখানে নিয়মিত পর্যবেক্ষণ, কেন আগুন কখনো বলে লাগবে না, নিয়মিত পর্যবেক্ষণ, নিরাপত্তার খাতিরে অন্তত দুটো কর্মী রাখার ভীষণভাবে প্রয়োজন। আজকে এই অনুষ্ঠানের এই খবর থেকে একটাই বার্তা, প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা এই যে অগ্নি নিবারক ব্যবস্থা যে রেখেছেন, সেইখানে যেমন ইকুইপমেন্ট রেখেছেন, সেমনি এই ইকুইপমেন্টগুলো ব্যবহারের জায়গা রাখবেন। আমি আপনাকে দাঁড়িয়ে থেকে বলে দিচ্ছি, এই মুহূর্তে আপনি যদি কৃষ্ণনগর কোর্টে যান, কৃষ্ণনগর কোর্টে দেখবেন ফায়ার স্টেশনগুলো লাগানো রয়েছে। আমি গিয়েছিলাম, গিয়ে তাতে যে ডেট দেখলাম, সেই ডেটগুলো অনেক দিন আগে ইনভ্যালিড হয়ে গেছে, মানে সেগুলো এক্সপায়ার করে গেছে। সুতরাং সেগুলো যে কাজ করলে, ব্যবহার করলে যে কাজে লাগবে বিপদের সময়, এই গ্যারান্টি দিতে পারি না। আমি এরকম বহু জায়গায় দেখেছি তারিখ এক্সপায়ার করে গেছে, তারপরে জানি না এর মধ্যে কবে আবার বদলেছে কিনা, কিন্তু আমার চোখে এটা পড়েছিল বলে আমি আপনাদের জানাচ্ছি। এবং আপনারাও যখন যাবেন এইগুলো দেখবেন, এগুলো দেখার দরকার আছে। সোশ্যাল মিডিয়া একটু দাঁত বের করে ভাইরাল ছবি না করে, কোনো প্রশাসনিক জায়গায় এই ধরনের জিনিস নেই বা ডেট এক্সিট করে গেছে, সেই ছবি ভাইরাল করুক, তাতে সচেতন হবে মানুষ। অবশ্যই আমাদের নজর থাকবে এই প্রতিবেদনের দিকে। এখন সময় পরবর্তী জেলায় চোখ রাখার। বিপ্লব দা, আমি আপনাকে প্রথমে জানিয়ে রাখতে চাইবো যে এই যে প্রতিবেদন, আপনি তো শুনেছেন লক্ষ্মীর পাঁচালী এবং পথের পাঁচালী, কিন্তু এটা একটু অন্যরকম পাঁচালী। আমি আপনাকে প্রথমে একটু বলে দিই সারাংশটা, যে মহিলাদের কণ্ঠে পাঁচালীর পাঠ, চুঁচুড়ায় উন্নয়নের পাঁচালী। কর্মসূচি সূচনা, প্রচারে ই রিক্সা চালাতে দেখা গেল চুঁচুড়ার বিধায়ককে। হ্যাঁ, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে কিন্তু সেখানে অবশ্যই দেখা গেল। আমরা প্রথমে একটু বিপ্লব দাকে জানবো যে বিপ্লব দা, এই যে ওই উন্নয়নের পাঁচালী, এই বিষয়টা আপনি কি বলবেন? দেখো, প্রথম কথা হচ্ছে সরকার, মানে সামনে বিধানসভা নির্বাচন আসছে, আর সেই নির্বাচনের আগে আমরা বাবা মাদের, ঠাকুমাদের একটা জিনিস দেখেছি, যে তারা লক্ষ্মীর পাঁচালী পড়ে। লক্ষ্মীর পাঁচালী পড়ে কেন? লক্ষ্মীকে সন্তুষ্ট রাখার জন্য। লক্ষ্মীর ব্রত কথা, নারায়ণের ব্রত কথা, এগুলো আমাদের আছে। এই বাংলার মহিলাদের হাতে এবার তুলে দেওয়া হয়েছে কি না, উন্নয়নের পাঁচালী। আচ্ছা, আমি একটা বুঝি না, এই সরকারই শুধু উন্নয়ন করেছে, বিগত কোনো সরকারের হাত দিয়ে কোনো উন্নয়ন হয়নি। এই যে মানে মানুষের মগজে ঢুকিয়ে দেওয়ার, এটা আমরা যারা মার্কেটিংয়ের যারা কাজ করে তারা জানে যে টাটা তো একটা লবণ কোম্পানি, তার বিজ্ঞাপন দেওয়ার মানে টাটা একটা লবণ না, একাধিক তার প্রোডাক্ট আছে, তার ওই 10 টাকার প্যাকেটের জন্য এত বিজ্ঞাপন দেওয়ার দরকার কি? কলগেটের তো প্রচুর সেল, মানুষ দাঁত মাজার জন্য কলগেটকে বেছে নেয় বেশিরভাগ মানুষ, তবে কলগেট কেন বিজ্ঞাপন দেয়? আসলে না, কখনো যেন আপনি না ভুলে যান, আপনার মাথার মধ্যে হ্যামারিং করার জন্যই এই প্রকল্প। আর বৃহস্পতিবার আমরা যে পাঁচালী পড়ি, সেই পাঁচালীর মধ্যে আমাদের থাকে
ভগবানের কাছে প্রার্থনা আমার সন্তান যেন ভালো থাকে, সেখানে একটা আলাদা সেন্টিমেন্ট রয়েছে। কিন্তু বাংলার এই যে বলে না যে রাজনীতির প্রেক্ষাপটটা খুব হাস্যপ্রদ জায়গায় একটা নিয়ে গেছে, একজন সাংবাদিক হিসাবে আমি এটা বলতেই পারি। কারণ উন্নয়নের পাঁচালী, বাবা তুমি উন্নয়ন করেছো, তুমি তো উন্নয়ন করবার জন্য এসছো, তার ঢাক পেটাবার কি দরকার আছে? আর ঢাক পেটাতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে দেশের রাজস্ব খরচা হলো। আজকে ঢাক পেটাতে গিয়ে যে টোটোগুলো ভাড়া করালো, যে ফ্লেক্স ভাড়া করালো, সারাদিনের যে মাইকিংয়ের খরচ হলো, এইটা বাংলা জুড়ে যে খরচটা হলো সেই খরচটা দেবে কে? সেই খরচটা কাদের পয়সায় খরচ? সেটা তো আমার ট্যাক্সের পয়সায়। আজকে যে এতগুলো বই ছাপা হয়েছে, এই বইটা কে ছাপলো? মনে হয় আমাদের লক্ষ্মীর পাঁচালীর থেকে উন্নয়নের পাঁচালীর প্রাধান্য অনেক বেশি। আমরা দেখব, আগে একটু দেখার চেষ্টা করব যে ছবিটা আমরা উন্নয়নের পাঁচালীর আজকে কী দেখা। আজকে রাজ্য জুড়ে, সারা রাজ্য জুড়েই কিন্তু আজকে উন্নয়নের পাঁচালী পড়া হয়েছে। কারণ আপনাদের আজকে উন্নয়নের পাঁচালীর বিস্তর কম বলবো, হঠাৎ উন্নয়ন পাঁচাল পড়ি 4 বছর বাদে কেন মনে হলো? কারণ 2026কে পাখির চোখ করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এইখানে বিধায়ক অসিত মজুমদার একটা মন্তব্যটা খুব বিতর্কিত মন্তব্য, যেটা নিয়ে বিরোধীরা একাধিকভাবে আক্রমণ করেছে। সেটা হচ্ছে যে আমাদের মহিলারা হচ্ছে লক্ষ্মী, আমার দলের মহিলারা হচ্ছে লক্ষ্মী স্বরূপ। তার মানে যারা বিরোধী দলে আছে বা তার দলের কর্মী নন, তারা লক্ষ্মী নন, তারা অলক্ষ্মী। এই কথাগুলোর মধ্যে তিনি তো এটা বলতে পারতেন যে লক্ষ্মী মানেই হচ্ছে আমার মেয়ে, মাতৃজাত মানেই লক্ষ্মী। তা লক্ষ্মীর পাঁচালী বলছি, এটাই আমাদের এখন সবচেয়ে বড় আই কার্ড, ট্রাম্প কার্ড। কি উন্নয়ন করেছেন আমরা বাংলার মানুষ, সেই উন্নয়ন দেখেছি, আমি সেটা বলবো না। মমতা ব্যানার্জির একাধিক প্রকল্প করেছেন, কিন্তু এই প্রকল্প থেকে অসিতবাবু গ্রাম বাংলার নেতা থেকে, ছোট নেতা থেকে একদম মাঝ নেতা পর্যন্ত তো একেবারে লুটে পুটে খেয়েছেন। সেটা একবার বলুন, সেই জায়গাটাও পাঁচালীতে আছে। চলুন আমরা দেখে নেব, আজকের প্রতিবেদনটা একবার দেখার চেষ্টা করব, তারপরে আমরা আসব। চুঁচুড়াদের মহিলাদের পাঁচালী পাঠের মাধ্যমে সূচনা হলো উন্নয়নের পাঁচালীর কর্মসূচি। মঙ্গলবার চুঁচুড়ার ক্লক টাওয়ার থেকে 12টি রিক্সা ট্যাবলোর উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার। কর্মসূচির শুরুতেই তৃণমূলের মহিলা কর্মী উন্নয়নের পাঁচালী পাঠ করেন। আজ থেকেই আনুষ্ঠানিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে উন্নয়নের পাঁচালী। এই রিক্সা ট্যাবলোগুলি প্রতিটি বুথ, পাড়া, মহল্লা ঘুরবে। গত 15 বছরে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সাফল্য ও প্রাপ্তি সুবিধাগুলির এই পাঁচালীতে তুলে ধরা হয়েছে। এইটাই আমাদের মূল মন্ত্র, এটাই দীক্ষা। এবং এই পাঁচালীর জন্য গাড়ি কেন যা বলবেন চালিয়ে দেবো। দেখুন, আমাদের কর্মীরা সবসময় উদ্বুদ্ধ, কোনো চালানো নিয়ে উদ্বুদ্ধ করতে হয় না। অসিত মজুমদার বলেন, দলের মহিলা কর্মীরা হলেন লক্ষ্মী স্বরূপ, আর তাই বিরোধীরা তার কটাক্ষ করে বলেন দল ছাড়া মহিলারা তাহলে অলক্ষ্মী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন না হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বিধায়ক জানান, সাংসদ বর্তমানে দিল্লিতে রয়েছেন, আগামী দিনে তিনি নিজের লোকসভা কেন্দ্রে দলের অন্যান্য কর্মসূচিতে উপস্থিত থাকবেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হুগলির এই উন্নয়ন পাঁচালীতে আমরা দেখলাম কত শয় লোক সেখানে উপস্থিত ছিল, এবং অবশ্যই উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কিন্তু সেখানে রচনা বন্দ্যোপাধ্যায়, আপনি দেখেছেন বিপ্লব দা, সেখানে কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিল। এটা কিন্তু এটার পিছনে কি একটু অন্যরকম কিছু কারণ হতে পারে? কি মনে হয় আপনার? এই এত বড় একটি কর্মসূচি, সেখানে কিন্তু তিনি উপস্থিত ছিলেন না, রচনা বন্দ্যোপাধ্যায়। না, রচনা ব্যানার্জি দিল্লিতে আছেন, থাকতেই পারেন, উনি সিনেমা করেন, উনি তো আর ইসের লোক নন। সবচেয়ে বড় কথা, উনি তো আমাদের উন্নয়নের মানে রাজনীতির লোক নয়, ওনাকে রাজনীতিতে আনা হয়েছে। তোমাকে আবার বলি, আজকে মানে আসানসোলও কিন্তু একই ছবি, এবার পঞ্চায়েত স্তরে কাজের খতিয়ান নিয়ে জনসম্পর্কে তুলে ধরলেন উন্নয়নের পাঁচালী, একদম পরিসংখ্যান, যেটা 8টি ট্যাবলো আসানসোলে বার করা হয়েছিল, এবং সালানপুর, পানুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত তৃণমূলীয় দলীয় কার্যালয় থেকে 8টি পঞ্চায়েতের জন্য 8টি ট্যাবলোর উদ্বোধন করেছিলেন কে? না, বারাবণীর বিধায়ক, সে বিধান উপাধ্যায়।
তো এছাড়াও তুমি যদি দেখো যে আজকে যদি তুমি ছবিটা দেখো, যদি সারা রাজ্যের ছবিটা দেখো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একই ছবি ধরা পড়েছে আবার তোমার দক্ষিণ 24 পরগনার থেকে। এখানেও তোমার একই ছবি, যে সেখানেও দেখা গেছে একদম সেখানকার যে ভূমিপুত্র, সেই ভূমিপুত্র বিধায়ক কিন্তু নেমে গিয়েছিলেন মাঠে। কি করেছিলেন? একাধিক জায়গা বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন তিনি করেছিলেন এই বিধায়ক। কি না, অলোক জল দাতা অর্থাৎ এই প্রকল্প পুরো ডক্টর রাজ্য জুড়ে বিধায়ক, চলছে। তিনি এই প্রকল্প নিয়ে আজকে পশ্চিমবঙ্গে এটা একদম। এজেন্ডা, একদম এক একদম। সপ্তাহ ধরে তোমার কানের মাথা, বাংলার মাথা খাইয়ে দেবে। শুনুন, এখানে নির্দেশ অনুসারে একদম উপর থেকে নির্দেশ হয়েছে। গৌরব জল 15 বছর রাজনীতি, বামফ্রন্ট এখানে 25 বছর রাজনীতি করেছে, এরকম ধরনের করেছে বলে আমার মনে নেই। 40 বছর কেন্দ্রে রাজনীতি করেছে, তারা করেছে কিনা আমার মনে নেই। কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে গ্রাম সংসদে 1,50,00,000 টাকা আমাদের পাড়া আমাদের গ্রাম সমাধানের খরচ হয়েছে, মানে হিসাব দেওয়া হয়েছে। এই রকম হিসাব দেওয়া হয়েছে, প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব দেওয়া হয়েছে। যদি দেখো উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আজ একাধিক এই প্রকল্পের মানে 15 বছরের খতিয়ান ধরে একটা পাঁচালী তৈরি করা হয়েছে। কেন তুমি মনে হচ্ছে না কেন এই পাঁচালীর কি দরকার ছিল? একদম। আসলে এটাও ভোটের আগে একটা এজেন্ডা। ভোটের আগে জনমানুষে আমরা কি করেছি তার খতিয়ান। আর সবচেয়ে বড় কথা, বাংলার মহিলারা তো আছেই, যে উপঢৌকনটা পাচ্ছে, একদম পরিষ্কার বলি, বাংলার মহিলারা আনন্দের সাথে যে পয়সাটা পাচ্ছেন, 1000 টাকা, 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, একদমই। যেটা পেয়ে আবেগে আপ্লুত। হ্যাঁ, আমরা যুব সমাজরা কেউ পান না। কোনো যুবক চাকরিহারা 35 বছরের মানুষ তিনি পান না। আফটার কোভিডের পর বেকার হয়ে পড়েছে অনেক মানুষ, অনাহারে মারা গেছে অনেক পরিবার, কিন্তু তারপরে তাদের জন্য কোনো ভাতা, আমি বলছি না ভাতা দিতেই হবে, ভাতা দিতেই হবে এমন আমি বলিনি, কিন্তু এটাও তো ঠিক যে ভাতা দিয়ে নয়, যে যার যোগ্যতায় তার পরিশ্রমে যেটা রোজগার করবে সেটা। সরকার আমাকে ভাতা দেবে কেন, আমার পরিবারকে ভাতা দেবে না কেন? ভাতা দিয়ে তো চলে না। একটা সাইকেল যখন বাবা তার সন্তানকে কিনে দেয়, সেই সাইকেলটার প্রতি একটা আলাদা সম্মান থাকে। আর এখন যখন একটা পাওয়া সাইকেল, সরকারি পাওয়া সাইকেলের মানুষের কতটা ভালোবাসা, তুমি দেখো না, নীল সাদা সাইকেল তুমি ফেলে রাখো, মানুষ জানো এটা পাওয়া সাইকেল। একদম। তুমি একটা লাল সাইকেল রেখে দাও, একটা অরেঞ্জ কালারের সাইকেল, বা একটা কি বলে ডিফারেন্ট কালারের একটা সাইকেল রেখে দাও, সেই সাইকেলটা রাখতে তোমার 5 মিনিট লাগবে না, জানে ওটার একটা দাম পাওয়া যায়। তো যাই হোক, আমি এত কথার মধ্যে আমি এই মুগ্ধ দিয়ে এই পাঁচালী, উন্নয়নের পাঁচালী, এটা কি বলে আর কি, তোমার ওই ভোটের আগে 2026-এর আগে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া। হ্যাঁ, কারণ অনেকেই তো এই বাংলায় যা যা দেখেছে তার একটা বিরূপ প্রতিক্রিয়া সরকারের প্রতি আছে, সেটা বলা যেতেই পারে। তবে আমরা আবার বলছি, আমি এখান থেকে বলছি, নিরপেক্ষ সাংবাদিকতার স্বার্থে বলছি, আমরা কারো পক্ষ নিয়ে বলছি না কালকে বাংলায় আরেকটি রাজনৈতিক দল এসে আমূল পরিবর্তন করে দেবে। কারণ বাংলার যে দশা তৈরি হয়েছে, যে বাংলা যেদিকে চলছে, তাতে বাংলা যে সরকারের আগামী দিনে আসুক, আরও খারাপ দিন বাংলার জন্য অপেক্ষা করছে। একদমই। অবশ্যই আমাদের এই প্রতিবেদনের দিকে চোখ থাকবে, আমরা চোখ রাখবো পরবর্তী প্রতিবেদনের দিকে। কিন্তু তার অবশ্যই আমাদের প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখবো, আমাদের স্ক্রিনে একটি টোল ফ্রি নাম্বার যাচ্ছে, অবশ্যই আপনারা আপনাদের মনের প্রশ্ন আমাদেরকে প্রকাশ করতে পারেন, আমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আপনারা অবশ্যই ফলো করে রাখতে পারেন এক্সপ্রেস নিউজের ফেসবুক চ্যানেল, এবং তার পাশাপাশি অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম এবং অবশ্যই এক্স হ্যান্ডেলে আপনারা ফলো করে রাখতে পারেন। এরকম আরও বিশেষ কিছু প্রতিবেদন সরাসরি একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা চোখ রাখবো মালদার দিকে। মালদার চিত্র একটু অন্যরকম। বিধানসভা ভোটের প্রাক্কালে চাষিদের মন জয় করতে দিনভর আধিকারিকদের নিয়ে এলাকায় চষে বেড়ালেন তৃণমূলের জনপ্রতিনিধি, করলেন নদী জলসেচ প্রকল্প পরিদর্শন, শুনলেন সমস্যার কথা। সরাসরি একটু বিপ্লব দার কাছে যাবো প্রথমে, যে আসলেই কি সত্যি মানুষের সাড়ায় বা মানুষের কষ্ট তাদের চোখে পড়ে এসছে, নাকি এর পিছনে অন্য কিছু চিত্র আছে? সামনে 26 বলে কি বলবেন বিপ্লব দা? দেখো, একটা কথা ঠিকই যে আমি সকাল থেকে একটা কথা বলছি, হঠাৎ করে 4 বছর বাদে যেটা গ্রামের মানুষ এত পরিবর্তন। আমাদের রিপোর্টার মানে সানু ইসলাম যখন জিজ্ঞাসা করছে, যে চাষিদের যখন জিজ্ঞাসা করছে কি এরকম, বলছে না বহুদিন বাদে এইভাবে দেখতে পেলাম
বহুদিন মাঠে বাদে নেমে আছে। নেতাদের দেখতে পেলাম। আসলে তা না, চাষিদের যেটা প্রয়োজন ছিল সেটা ঠিক আছে, কোথাও মনে হয়েছে যে এই কৃষি কর্মাধ্যক্ষের মনে হয়েছে যে একবার গিয়ে দেখা দরকার কি কাজ হলো না হলো, যদি কিছু নাও হয় বলতে পারবো আমরা তো এসছিলাম। কিন্তু দেখো, এই যে তুমি আমাদের পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমানে যদি বলো শস্য ভাণ্ডার, তাহলে বলা হয় পূর্ব বর্ধমানকে শস্য ভাণ্ডার বলা হয়, একদম। শস্য ভাণ্ডার বলা হয় বাংলার। কিন্তু এটাও ঠিক যে মালদার এই অঞ্চলটাকেও কিন্তু শস্য ভাণ্ডার বলা হয়, এখানে বিভিন্ন রকমের চাষ হয়। আর আজকে আমাদের প্রতিনিধি যখন প্রশ্ন করছে, তখন একদল বলছে 100 বিঘা জমির চাষের জন্য যে পর্যাপ্ত জল সেটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবার নতুন করে জলের সংকটটা, চাষের যে জলের সংকটটা, আবার আরেক দল আজকে এসেছিল, তাদের এলাকায় চাষের সংকট তৈরি হচ্ছে, যদি তাদের জন্য কিছু ব্যবস্থা। কিন্তু তার পাশাপাশি একজন একজন কৃষক একটা কথা তুলেছেন যে এখান থেকে কিন্তু জল লিক হচ্ছিল, সেই অভিযোগও তিনি করেছিলেন। এই সার্বিক একটা ছবি আমরা কিন্তু আজকে আমাদের প্রতিবেদন আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে একটু প্রতিবেদনটা দেখব। সামনেই বিধানসভা ভোট, বারবার মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিকদের কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। কার্যত সেই নির্দেশ অনুযায়ী এবার সরজমিনে দিনভর আধিকারিকদের নিয়ে চাষিদের বিভিন্ন অভাব অভিযোগ শুনলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ। ঘুরে দেখলেন বিভিন্ন নদী জল সেচ প্রকল্প। প্রতিনিধি আধিকারিকদের পাশে পেয়ে সন্তুষ্ট চাষিরা। মালদার চাচল বিধানসভা কৃষি নির্ভর এলাকা। এই বিধানসভার মহানন্দা তীরবর্তী 4টি গ্রাম পঞ্চায়েত এলাকার অর্থনীতি সম্পূর্ণভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। এই এলাকাগুলিকে শস্যের ভাণ্ডারও বলা যাবে। রবিউল ইসলাম সাহেব, আমাদের শাহিন আক্তার কৃষি কর্মাধ্যক্ষ চাচল 1, আর আমাদের এখানে স্টাফরা এসছে। আমাদের এখানে যে আড়ালা স্কিম, ভেবা, জোচন্ডি, কালীগঞ্জ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই স্কিমের কাজগুলো আমাদের এই কর্মাধ্যক্ষ সাহেবদের উদ্যোগে এই কাজগুলো আমাদের হয়েছে। হ্যাঁ, এই আমাদের এখন চাষিগুলো আমরা খুব এখন খুশি। এই যে আমরা নতুন করে লাইনগুলো পেলাম, আমরা চাষিরা এখানে খুব উপকৃত পেলাম। এখানে কি হয়েছে? এখানে একটা চ্যাম্পার নতুন করে আমরা নতুন কানেকশন এটা আমরা করলাম। এই নতুন কানেকশনটাতে এই মাঠটা পুরো 100 বিঘার মতন জমি আমরা চাষিরা উপভোগ করতে পারলাম। আরো 100 বিঘা জমি বাড়তি হলো আর কি। এখানে কি চাষের জলের জন্য আর সমস্যা হচ্ছে কোনো? আগে খুবই সমস্যা হতো, দেখছেন তো এই ফসলগুলো, এই যে ভুট্টা চাষ, সরষা চাষ, আলু চাষ, এই চাষগুলোতে আমরা জল দিতে পারতাম না। এখন আমাদের এই দুজনের সকাল থেকে বিকেল পর্যন্ত মহানন্দপুর, ভগবানপুর, খরবা, মতিহারপুর অঞ্চলের এই প্রকল্পগুলি পরিদর্শন করা হয়। চাষিদের সমস্যার কথা শোনা হয়। ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে যেটা RLI বলছে, সেই অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, প্লাস আরও যারা ইঞ্জিনিয়ার সাহেবরা আছে তারা সকলে এসেছেন। এটা হচ্ছে আমার জগন্নাথপুর RLI 3। এখানে কিছুগুলো সমস্যা দেখা দিচ্ছে চাষিদের জন্য, যেটা নিয়ে আমি কয়েকবার বলেছি, সেটার উদ্দেশ্য নিয়ে ওরা এসেছেন। মূলত কি সমস্যা? সমস্যা হচ্ছে 1 নম্বর, আমার এখানে ডিসি যেটা আছে, সেকেন্ড ডিসি, যেটাকে আমরা জল হাই করে তুলে তারপরে সাপ্লাই দিই চারিদিকে, সেই সেকেন্ড ডিসিটার নিচের যে দুটো চাদর সেটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে, যেটা খুব সমস্যা হচ্ছে আমাদের জল সাপ্লাই করতে। কারণ ওই ডিসি থেকে জল লিক করছে, লিক করে সামনে যে জমিগুলো পড়ছে সেগুলো জমির ফসল নষ্ট করে দিচ্ছে। এই জলের পর আমি যখন ডিসিটা দাঁড় করি, খড়বা গ্রাম পঞ্চায়েতের একটি সৌরচালিত জলসেচ প্রকল্প ঘুরে দেখেন জনপ্রতিনিধি আধিকারিকরা। ধরে ধরে আমরা চাষিদের মূলত যে বিষয়টা, যে এই RLI যে স্কিমগুলো সঠিকভাবে চলছে কি চলছে না, এবং চাষিরা কতটা এই গভর্নমেন্টের যে প্রকল্প এটা কতটা বেনিফিট, কোন কোন জায়গায় সমস্যা, এবং যেই একটা এরিয়া নিয়ে হয়তো চাষবাস হচ্ছে এরপরে বাড়তি আরও কত চাষিকে এই সুযোগটা পাইয়ে দেওয়া যায়। ভিজিট করেছি, প্রত্যেকটা স্কিম ধরে ধরে আমরা কিন্তু নোট করেছি। আমাদের আধিকারিকরা সমস্তটাই লিপিবদ্ধ হয়েছে এবং সেটা নিয়ে আমরা মিটিংয়ে পুরোটাই পর্যালোচনা করব। করার পর আমরা সেটাকে স্টেট লেভেলে ফরওয়ার্ডিং করব, কীভাবে কী প্রসেসে করে, এবং ছোটোখাটো যেগুলো আছে আমরা এখান থেকে সাব ডিভিশন থেকে সেটাকে কিন্তু করে দিব, মেরামত করে দেবো। যেগুলো বড় কাজ, আরও হয়তো পাইপলাইন যোগাযোগ, আরও অন্যান্য জায়গায় বেশ কিছু জায়গায় আমাদের যেরকম নতুন পাইপলাইনের কাজ চলছে, হয়তো 100 বিঘা। এতে একটা কি সুবিধা আছে, আজকে যারা এই RLI স্কিমে যারা অন্তর্ভুক্ত, যারা এই সুযোগটা পাচ্ছেন, পার্সোনাল কোনো ব্যক্তিগত বেনিফিশিয়ারি, ধরেন যে কেউ একটা সাবমার্সিবল পাম্প সেলো ক্লাস্টার বসিয়ে
হয়তো 1 বিঘা জমির জন্য 1,500 টাকা নেই, 2,000 টাকা নেই সিজনালি। কিন্তু এটাতে গভর্নমেন্টের যে প্রজেক্ট, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রজেক্ট, নতুন করে এগুলোকে আবার নতুন করে সেগুলোকে মেরামত করে আবার চালু করে দেওয়া। আমাদের চাচল এই পার্টে বেশ কিছু স্কিম আছে যেগুলো রানিং চলছে। এর পাশাপাশি নির্বাচনের প্রাক্কালে এই ধরনের পরিদর্শন যে চাষিদের মন জেতার সূক্ষ্ম কৌশল তা কার্যত বলাই যায়। মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 4 মিনিট বকতে হবে। মালদার বুকে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম এই বিশেষ পর্যবেক্ষণ। মানুষের সারাদিনের বা প্রতিদিনের যে কিছু সমস্যা লেগে থাকে, অবশ্যই সেখানে কৃষকরা ছিল, গ্রামের লোকেরা ছিল। দাদা বলুন কি বলছেন। একদম সরাসরি আমরা শানুর কাছে যাব, কারণ একদম আমাদের কাছে সময়টা খুব কম। শানু, একদম বিধানসভা ভোটের আগে চাষিদের মন পেতে মাঠে নেমে গেলেন একদম কৃষি অধ্যক্ষ। যার ছবিটা তো সেরকমই মনে হলো। হ্যাঁ, কি বলবে বলো তো সার্বিক? একদমই বিপ্লবদা, তোমাকে জানিয়ে রাখবো 26-এ বিধানসভা নির্বাচন সামনেই। আর তার আগে কিন্তু মাননীয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন জনপ্রতিনিধিদের যে কৃষকদের পাশে থাকুন, কৃষকদের সাথে গিয়ে মাঠ পরিদর্শন করুন। আর সেই নির্দেশ মোতাবেকই কিন্তু গতকাল মালদা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মদক্ষ রবিউল ইসলাম যিনি রয়েছেন, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে যে মালদা জেলার চাচল বিধানসভার বিভিন্ন 4টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। তোমাকে জানিয়ে রাখবো যে মালদার চাচল বিধানসভা হচ্ছে কৃষি নির্ভরশীল এলাকা। আর সেখানেই রয়েছে খরবা গ্রাম পঞ্চায়েত, ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এবং মতিহারপুর গ্রাম পঞ্চায়েত সহ প্রায় 4টি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় দেখো নদী জলসেচ যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো কিন্তু পরিদর্শন করেছেন এবং চাষিদের কাছে তাদের অভাব অভিযোগ শুনেছেন, কি সমস্যা রয়েছে, তারা ঠিকভাবে জল পাচ্ছেন কিনা, তাদের কত বিঘা জমিতে জল যায়, কিরকম কি আরো তাদের প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু তারা শুনেছেন এবং খুব তাড়াতাড়ি সেইগুলো সমস্যার সমাধানের কিন্তু আশ্বাস দিয়েছেন। যখন চাচল বিধানসভার প্রথমে কিন্তু তারা মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর যান, তারপরে সেখানে যে নদীর জলসেচ প্রকল্প রয়েছে সেখানে পরিদর্শন করেন, তারপরে খরবা গ্রাম পঞ্চায়েতে যান। সেখানে দেখো সব যেটা ছবি আমরা দেখতে পেয়েছি, সেখানে একটি রয়েছে সোলার সাবমার্সিবল, অর্থাৎ সাবমার্সিবল বলতে না, ওটা হচ্ছে নদী জলসেচ প্রকল্প, সোলার নদী জলসেচ প্রকল্প। সেটা মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই উদ্বোধন করেছেন। আর দেখো সেই প্রকল্প থেকে প্রায় কয়েক হাজার বিঘা জমিতে জল যাচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের এই যে প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলোতে কৃষকদের অনেক সুবিধা হচ্ছে, এমনটাই কিন্তু কৃষকরা জানাচ্ছেন। এবং এই প্রকল্প না থাকলে তাদের অনেকটাই অসুবিধা হতো। টাকার বিনিময়ে বিভিন্ন যে রয়েছে গ্রামগুলোতে মাঠে যেগুলো মিনি রয়েছে, অর্থাৎ মার্শাল সাবমার্শাল, সেখান থেকে টাকার বিনিময়ে তাদেরকে কিন্তু জল নিতে হতো জমিতে, তার জন্য অনেক তাদের সমস্যা হতো। তবে এই রাজ্য সরকারের প্রকল্প থাকার কারণে তাদের অনেকটাই সুবিধা হচ্ছে, এমনটাই কিন্তু কৃষকরা জানাচ্ছে। এবং কৃষকদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, এই কোনোদিনও কিন্তু এরকম জনপ্রতিনিধি এবং আধিকারিকরা পরিদর্শনে আসেননি। প্রথমে গতকাল কিন্তু পরিদর্শন করেছেন এবং তাদের সমস্যার সমাধানেরও আশ্বাস দিয়েছেন, এমনটাই কিন্তু কৃষকরা জানাচ্ছে। একদম একদম সেই ছবি আমরা দেখতে পেলাম। তবে একটা কথা তোমার কাছে ভীষণ জানতে ইচ্ছা করছে, যেটা হচ্ছে যে সেখানে তো অন্য অঞ্চলেরও কৃষকরা এসছিলেন যারা জল পাচ্ছেন না, তাদের কাছে প্রায় 100 বিঘার উপরে জমি রয়েছে, যেটা শুনছিলাম আর কি, যে উনি বলছিলেন যে আমাদের এই অঞ্চলে এই পাশটা তো হয়েছে, এই পাশে অংশটা কম, যদি এই পাশে করা যায়, সে তাদের কথা, যাদের বঞ্চিত হয়েছে তাদের কথা কি শুনেছিলেন কর্মাধ্যক্ষ? একদমই সব কৃষকদের কথা শোনা হয়েছে এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত সমাধানেরও আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ রবিউল ইসলাম থেকে শুরু করে যে আধিকারিকরা রয়েছেন, জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সকলেই কিন্তু সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। এবং এই যে নদী সেচ জল প্রকল্প রয়েছে সেগুলো থেকে কয়েক হাজার বিঘাতে কিন্তু জল যায় এবং কৃষকদের অনেকটাই সুবিধা হয়, এমনটাই কিন্তু কৃষকরা জানাচ্ছে।
একদমই শানু। এই যে রবিউল বাবু কিন্তু একাধিক তৃণমূলের একাধিক কর্মসূচিতে দেখা যায়, এবং সীমান্তবর্তী এলাকাও এর আগে আমি একবার দেখেছি, তোমার প্রতিবেদনে দেখা গেছে। অনেকটা আমার মনে হয় অনেকটাই মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করেন। এটা আমি কোনো আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কেন শানু মালদা জেলার ছেলে, এবং আমি দেখেছি এই রবিউল ইসলামকে একাধিকবার মানুষের একদম ঘাস লেভেলে মানুষের সঙ্গে কথা বলতে, মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসতে। কতটা সত্যি তুমি আমাকে একটু বলো তো। একদমই বিপ্লবটা তুমি যেমনটাই বললে, এর আগে কিন্তু আমরা দেখেছিলাম মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কিন্তু অনুপনগরে, সেখানে বিদ্যুৎ পরিষেবা ছিল না। স্বাধীনতার ৭৯ বছর পর বাংলা বিহার সীমান্তবর্তী ওই এলাকায় রবিউল ইসলাম কৃষি কর্মদক্ষের উদ্যোগে কিন্তু বিদ্যুৎ পরিষেবা পৌঁছেছিল। এই মানুষটাকে বার্তা বোঝা গেছে এর মানবিক রূপ, কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কিন্তু বারবার তাকে কিন্তু এগিয়ে আসতে দেখা যাচ্ছে। আর দেখো এই যে কৃষকদের পাশে দাঁড়াতে তিনি পেরেছেন, তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা কিন্তু কৃষকদের সবসময় পাশে রয়েছে এবং তাদের সমস্যার সমাধানের কিন্তু করে দেবো আমরা, এমনটাই কিন্তু রবিউল ইসলাম জানিয়েছেন আমাদের। অসংখ্য ধন্যবাদ শানু। দেখো আমরা খবর যেমন আমরা করি, সমালোচনা করি, এই যে ভদ্রলোক মানে একদম দায়িত্ব শানু যেটা বারবার তুলে ধরলেন যে এই ভদ্রলোককে একাধিকবার, হ্যাঁ আমরা দেখেছি যে ভদ্রলোককে মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখেছি, মানুষের সমস্যা মেটাবার জন্য মাঠে নামতে দেখেছি, শুধু রাজনৈতিক ভোট ভিক্ষা করতে দেখিনি। এই ভদ্রলোককে আমরা একাধিকবার সংবাদে শানুর ক্যামেরায় বারবার উঠে এসছে, প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকায় গেছে, মানুষের সঙ্গে কথা বলেছে, কৃষকদের সঙ্গে কথা বলেছে, সেই ছবি আমাদের কাছে ধরা পড়েছে, অস্বীকার করবার জায়গা নেই। সুতরাং যারা মানুষের জন্য কাজ করবার জন্য চেষ্টা করে, দেখো সামনে 2026 আসছে একদম পরিষ্কার, কিন্তু এই সময়টা বেশি করে যে আরও মানুষের কাছে পৌঁছাতে হবে, এই যে জেলা কর্মাধ্যক্ষকে কিন্তু দেখে শুধু তিনি একদিনের জন্য নয়, একাধিকবার এর আগে দেখেছি। তবে আজকে বড় খবর, সকাল থেকে যেই খবরে আমরা চোখ ছিলাম, আপনাদের জানিয়ে রাখি যে খবরে সকাল থেকে হাঙ্গামা বেঁধেছে, সেই খবর ছিল দক্ষিণ 24 পরগনা খবর। ভাইরাল ভিডিও সকালবেলা আমাদের কাছে আমাদের প্রতিনিধি রেবতী মালির হাত ধরে সেই ছবি এসেছে, ভয়ঙ্কর ছবি যা দেখে দর্শকরা আঁতকে উঠেছিল সেই ছবি দেখে, যে কিভাবে বাংলাদেশে একটি জাহাজ এসে, নৌবাহিনী জাহাজ এসে আমাদের ট্রলারকে, মৎস্যজীবীদের ট্রলারকে ভেঙে চুরে দেয়, সেখানে পৌঁছে যায় অন্যান্য ট্রলারগুলো কিভাবে তাদেরকে রেস্কিউ করেছে। লাস্ট কি আপডেট রেট মানে আছে সেটা জানতে যাবো, তার আগে একবার প্রতিবেদনটা আপনাদের দেখিয়ে নেব। গত 13ই ডিসেম্বর রাতে FB পারমিতা নামক একটি ট্রলার গভীর সমুদ্রে ডুবে যায়। ওই ট্রলারে 16 জন মৎস্যজীবী ছিল। অভিযোগ, সোমবার ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ওই ট্রলারটিকে ধাক্কা মারে। সেই সময় ট্রলারে থাকা মৎস্যজীবীরা জলে পড়ে যান, তাদের না বাঁচিয়ে জাহাজটি চলে যায়। দীর্ঘ সময় ধরে তারা জলে ভাসতে থাকে। পরে পাশাপাশি থাকা আরও কয়েকটি ট্রলারের মৎস্যজীবীরা এসে উদ্ধার করে। তবে 11 জন উদ্ধার করা সম্ভব হলেও প্রায় 3 দিন শেষ হয়ে আজ 2 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হলো, তাকে নামখানায় নিয়ে আসা হলো। এখনও নিখোঁজ 3 জন মৎস্যজীবী। সেই ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করুন, দেখুন কি বলছে মৎস্যজীবীরা। সেই মুহূর্তের ছবি, তোলা ছবি আপনাদের সরাসরি আপনাদের তুলে ধরছি। গাছ দেখুন, বাংলার লেভি আমাদের একটা ইন্ডিয়া ট্রলারকে মেরে দিয়ে দেখুন কি অবস্থা করে, ডাইরেক্ট মেরে দিয়েছে, ডাইরেক্ট চালিয়ে এসে ডাইরেক্ট মানে আমাদের সীমানায় এসে মেরে দিয়েছে, আমাদের সীমানায় এসে ডাইরেক্ট মেরে দিয়েছে। দেখুন ওই দেখুন ট্রলার একটা দেখুন উত্তরণ না, দেখুন ডাইরেক্ট মেরে দিয়েছে দেখুন আমাদের সীমানায় এসে। ওদের কি রাগ, আমরা ওদের সীমানায় ঢুকিনি, আমাদের সীমানার ভিতরে মেরে দিয়েছে। দেখুন একদম পুরো লোক 17-18 জন বাকি থাকে, সবগুলো লোক শেষ। ট্রলারটিকে টেনে আনার চেষ্টা চলছে, তবে ইতিমধ্যেই ফিরে আসা মৎস্যজীবীদের তোলা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে বাংলাদেশের নেভির উন্নত ট্রলার পারমিতা 11কে ডুবিয়ে দেওয়ার পর কিভাবে পালিয়ে যাচ্ছে মৎস্যজীবীদের না বাঁচিয়ে। ভারতীয় ট্রলারের তুলনায় উন্নত বাংলাদেশি নেভির ট্রলার, যার রং কালো, প্রচণ্ড গতিতে উত্তাল ঢেউ কাটিয়ে চলতে পারে। ভারতীয় জলসীমা থেকে বাড়ি যাওয়ার দৃশ্য মোবাইল বন্দি করেছে মৎস্যজীবীরা। আজ একমাত্র এক্সপ্রেস নিউজের পর্দায় সেই ছবি আপনারা দেখছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
একদম রেবতী মালির কাছে সরাসরি চলে যাব। রেবতী, লাস্ট আপডেট কি আছে? তুমি যে ভয়ঙ্কর ছবি দেখিয়েছো, দর্শকদের জন্য পৌঁছে দিয়েছো, লাস্ট শেষ আপডেট তোমার কাছে কি আছে? শুনতে পাচ্ছ? রেবতীর সঙ্গে আমরা যে কোনো কারণে আমরা চেষ্টা করছি তার সঙ্গে ফোনে যোগাযোগ করার, কোনোভাবে যদি যোগাযোগ করা যায়। আপনাদের বলি যে এখনো পর্যন্ত যে 5 জন মৎস্যজীবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, টোটাল 16 জনের মধ্যে 11 জনকে উদ্ধার করা গেছে, 5 জনকে পাওয়া যাচ্ছিল না, তার মধ্যে 3 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে, এখনো তো 2 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে, এখনো 3 জনের নিখোঁজ আছে। এর পাশাপাশি আমরা চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার, এর পাশাপাশি আরও যে খবরটা এসছে সেটাও আপনাদের জানাই। আজ কিন্তু ভারত সীমান্তে ধরা পড়েছে বাংলাদেশের মৎস্যজীবীরা। আমরা কিন্তু তাদেরকে আমাদের কোনো রকমভাবে তাদেরকে আঘাত বা চোট পৌঁছাবার চেষ্টা করিনি, আমরা তার প্রতিবদলা নেওয়ার চেষ্টা করিনি। দুটি দেশের মধ্যে ভারত যেইভাবে সম্প্রীতি দেখায়, বাংলাদেশ তা দেখাতে পারে না। আমরা যে কোনোভাবে চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি ফোনে কথা বলবার। রেবতী, তুমি শুনতে পাচ্ছ? আমরা চেষ্টা করছিলাম, তবে আপনাদের জানিয়ে রাখি যে ছবি আজকে আমরা দেখিয়েছি সকাল থেকে, সেই ছবি প্রত্যক্ষ করেছে বহু মানুষ। ভাবতেই পারেনি, আপনারা ভাবতে পারছেন এই শীতের সময় সমুদ্রে, মাঝ সমুদ্রে টমারটিকে বিভৎসভাবে বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ এসে ভারত সীমান্তে ঢুকে ট্রলারটিকে ভেঙে দেয়, উল্টে দেয়। এবং যে সময় উল্টে দেয়, ওপরে 11 জন ছিল, তারা ঝাঁপ দিয়েছে, নিচে 5 জন ট্রলারের তলায় ছিল। জানা যায় শেষ আপডেট অনুযায়ী 11 জনকে উদ্ধার করা গেল, 5 জনকে উদ্ধার করা যায় না। কিন্তু দিনের শেষে আমাদের কাছে যে খবরটা আসে, সেই খবরটা থেকে জানা যায় যে সেখানে শেষ পর্যন্ত 2 জনের মৃতদেহ পাওয়া গেছে, এখনও 5 জনকে পাওয়া যায়নি। আপনাদের একদম সেই লেটেস্ট বার্তা আমি দিলাম। আর সেই সাথে যেটা খবর আরও আজকের দিনের সবচেয়ে প্রাসঙ্গিক খবর যেটা আপনাদের দেওয়ার আমি মনে করি, সেটা যে আজ একটি মৎস্যজীবী ট্রলার, বাংলাদেশের মৎস্যজীবী ট্রলার কিন্তু ধরা পড়েছে। সেই মৎস্যজীবী ট্রলারের মধ্যে কিন্তু একাধিক মানে বাংলাদেশি মৎস্যজীবী ছিল। এখন এরা মৎস্যজীবী না অনুপ্রবেশকারী আমরা ঠিক বুঝতে পারছি না। আমাদের একদম রেবতী শুনতে পাচ্ছ? হ্যালো রেবতী, একদম লাস্ট তুমি যদি বলো লাস্ট আপডেট কি আছে, যেটা আমরা তো জানি 11 জনকে উদ্ধার করা গেছে, 16 জন গেছে, কি আপডেট আছে তোমার কাছে? দেখো, ইতিমধ্যে যে আপডেট আছে, যে এমভি পারমিতা যে 11 থেকে উদ্ধার করা হওয়ার পরে কেবিন থেকে 2 জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়না তদন্তের পরে আসার পরে তারপরে পরিবারদের হাতে তাদের দেহ তুলে দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত 3 জনের অধুরা, নিখোঁজ পাওয়া যাচ্ছে না। তারা আদৌ বেঁচে আছে কিনা, কি তারা কোথায় আছে, কিভাবে আছে, এ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশাসনের পক্ষ থেকে তাদের উদ্ধারের কাজ চলছে। তবে কেবিনে থাকা যে 2 জনকে উদ্ধার করা হয়েছে তাদের একবারে শনাক্ত করা হচ্ছে যে এই 5 জনের মধ্যে তারা কারা, কোন পরিবারের লোক, সে নিয়ে কিন্তু তদন্ত করা হচ্ছে এবং তারপরে পরিবারের লোককে ডাকা হয়েছে আইডেন্টিফিকেশন করার জন্য, তারপরেই তাদের হাতে তুলে দেওয়া হবে। বিপ্লব দা, একদম তোমাকে শেষ, আজকে তো আরেকটি বাংলাদেশ ট্রলার ধরা পড়েছে। হ্যাঁ, আবার তোমাকে বলে রাখি, বাংলাদেশি জলসীমা একবারে ভারতীয় জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশে 35 জনকে আটক করেছে একবারে ফেজারগঞ্জ কোস্টাল থানার কোস্ট গার্ড। তাদেরকে ইতিমধ্যে ফেজারগঞ্জ কোস্টাল থানায় রাখা হয়েছে। গতকাল কাকদ্বীপ আদালতে তাদেরকে তোলা হবে এবং তারপরেই তাদের জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু তাদের যে 90 দিনে থাকার হেফাজত সেটা আদালত থেকে দেওয়া হবে। তবে একটাই প্রশ্ন উঠছে বারে, কেনই বা বাংলাদেশি ট্রলারগুলো বারে ভারতের মধ্যে জলসীমা লঙ্ঘন করে তারা প্রবেশ করছে, তাদের উদ্দেশ্য কি, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। একদম অসংখ্য ধন্যবাদ। রেবতীর প্রশ্ন বারবার কি করে ঢুকে পড়ছে বাংলাদেশি ট্রলারগুলো, যে ট্রলারে 15 জন 16 জন থাকার কথা সেখানে 30 জন 35 জন থাকছে, উদ্দেশ্য কি আমাদের প্রতিবেশী দেশের? সেই প্রশ্ন নিয়ে রইলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, কারণ সময় একদম শেষ। একদমই আমাদের
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।